আজকে থেকে প্রায় ৬.৫ কোটি বছর আগে ডাইনোসরেরা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল এবং খাবারের সন্ধান করছিল। তখনই তারা দিনের বেলায় চাঁদ দেখতে পায়। কিন্তু এ কি, চাঁদটা তো ধীরে ধীরে বড় হচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই চাঁদের মতো দেখতে সেই পিণ্ডটি ফায়ার বলের রূপ নিয়ে নেয় এবং তা থেকে এত আলো বের হচ্ছিল যা আশেপাশে থাকা সব ডাইনোসরকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দেয়। আর এরপরই সেটি পৃথিবীর সাথে এসে ধাক্কা খেয়ে যায়। কিছুটা এমনই আমরা জানি ডাইনোসর বিলুপ্তির কারণ হিসেবে, কিন্তু শুধুমাত্র একটা অ্যাস্টেরয়েডের আঘাতে সম্পূর্ণ পৃথিবীতে থাকা ডাইনোসর, যারা কিনা আমাদের পৃথিবীতে 11 কোটি বছরেরও বেশি শাসন করেছে, তাদের সম্পূর্ণ প্রজাতি কিভাবে বিলুপ্ত হয়ে গেল সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। 1990 সাল পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা মনে করত পৃথিবীতে একটি আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছিল, যার কারণে টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, তাই ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে যায়। সময় পার হলো এবং ডাইনোসর বিলুপ্তির ব্যাপারে এলো একটি রেভলিউশনারি অ্যাস্টেরয়েড থিওরি। এই তত্ত্বের মতে একটি বড় অ্যাস্টেরয়েড অর্থাৎ গ্রহাণু আমাদের পৃথিবীতে এসে ধাক্কা মারে এবং আমাদের পৃথিবীর কিছু অংশ স্পেসে ছড়িয়ে পড়ে, যার কিছুটা আমরা বর্তমানে মঙ্গল গ্রহেও খুঁজে পেয়েছি। বিজ্ঞানীদের মতে এই কলিশন হয়েছিল নর্থ আমেরিকার ইউক্যাটান পেনিনসুলার কাছাকাছি। এখান থেকে দুইটি পসিবিলিটিস পাওয়া যায়। প্রথমত, এটি পানিতে পড়েছিল, আর না হয় দ্বিতীয়ত এটা মাটিতে ক্র্যাশ করে। যদি সেটা পানিতে পড়ে থাকে তাহলে অনেক গরম টেম্পারেচারের ফলে পানি ওয়াটার ভেপার অর্থাৎ বাষ্পে পরিণত হয়ে গিয়েছিল, যার কারণে পৃথিবীর টেম্পারেচারে একটা ম্যাসিভ ডাউনফল দেখা যায়। সেম কেস যদি পানিতে না হয়ে মাটিতে হয়ে থাকে, দেন অনেক বেশি হিট পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আশেপাশের 800 কিলোমিটারে থাকা প্রত্যেকটি জিনিস সাথে সাথেই পুড়ে ছাই হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ডাইনোসরেরাও এর শিকার হয়ে যায়। এই জিনিসটা বর্তমানে নিউক্লিয়ার এক্সপ্লোশনের থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। বেশিরভাগ বিজ্ঞানীদের মতেই এই অ্যাস্টেরয়েড মাটিতে পড়েছিল। এমনটা হলে আশেপাশের কয়েক হাজার কিলোমিটারে তো ভয়ঙ্কর ডিস্ট্রাকশন হয়েছিল। কিন্তু এই ছোট একটা জায়গার প্রভাবে কীভাবে সব ডাইনোসর বিলুপ্ত হয়ে যেতে পারে? যদি বলি সেই অ্যাস্টেরয়েডের কথা, তাহলে তার সাইজ 11 থেকে 81 কিলোমিটার পর্যন্ত মনে করা হয়ে থাকে। এটি ল্যান্ড এরিয়ার যেখানেই পড়ে থাকুক না কেন, তার কারণে এত বেশি ডাস্ট পার্টিকেল চারিদিকে ছড়িয়ে পড়েছে, যার কারণে কিছু দিনের জন্য কিংবা হাইপোথেটিক্যালি কিছু বছরের জন্য সানলাইট পৃথিবীতে সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায় এবং আকাশে শুধুমাত্র ডাস্ট ক্লাউডসই দেখা যাচ্ছিল। সংঘর্ষের আধা ঘন্টার মধ্যেই একটি সুনামি তৈরি হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি ল্যান্ড অর্থাৎ স্থলভাগকে হিট করে। এই সুনামির ফলে তৈরি হওয়া ঢেউয়ের হাইট প্রায় 100 ফিটের মতো হয়ে থাকবে। সেই সুনামির এফেক্ট নর্থ আমেরিকার সাথে সাথে পৃথিবীর সব এলাকায় পড়েছিল। সায়েন্টিস্টরা মনে করেন সেই কলিশন এবং তারপরে আসা সুনামির কারণে ডাইনোসরের সিংহভাগ বিলুপ্তির পথে চলে যায়। হঠাৎ করে আসা এই টেম্পারেচারের আপস অ্যান্ড ডাউনসের ফলে পৃথিবীর ক্লাইমেট একদমই উল্টো এবং ভয়ানক হয়ে গিয়েছিল, যার ফলে পৃথিবীর টেম্পারেচার প্রায় 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। পৃথিবীর আকাশ সম্পূর্ণভাবে ডাস্ট পার্টিকেল দ্বারা ভরে যায় এবং সানরাইজ ব্লক হয়ে যাওয়ার কারণে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়, যার কারণে সব ধরনের গাছপালা ধীরে ধীরে মরে যেতে থাকে এবং প্রকৃতির কার্বন সাইকেলও ভেঙে যায়। এবং প্রথমবার এই ডাইনোসরদের সামনে ফ্যামিন অর্থাৎ দুর্ভিক্ষ চলে আসে। ন্যাচারালি ফুড সাইকেল কেমন হয়? প্রথমে গাছপালা সানলাইট থেকে এনার্জি নিয়ে খাবার উৎপাদন করে, তারপরে হার্বিভরাস জীব সেই গাছপালাগুলোকে খায় এবং তারপরে কার্নিভরাস জীব সেই হার্বিভরাস জীবদেরকে খায়। বাট এখানে তো অরিজিনটাই মিসিং, তাহলে সাইকেলের বাকি পার্টগুলো তো পসিবলই না।
এই প্রবলেমটা হয়তো একদিনেই এত বেশি ইফেক্ট করতে পারেনি, কিন্তু এক্সেসিভ হিট, সুনামি এবং ডিস্ট্র্যাকশন, যার কারণে অনেক ল্যান্ড ম্যাসও চলে গিয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন এই কারণে 50% অফ দ্য ডাইনোসর মারা যায়। পুরো পৃথিবীতে অ্যাস্টেরয়েডের রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল। এ ব্যাপারে প্রথমে বিজ্ঞানীরাও জানতেন না, কিন্তু রিসেন্ট কিছু রিসার্চেস যে ইউক্যাটান পেনিনসুলার কাছাকাছি কন্ডাক্ট করা হয়েছিল, তাতে এমন কিছু রকস অর্থাৎ পাথর পাওয়া গিয়েছিল যা বাকিগুলোর থেকে একদমই আলাদা। কার্বন ডেটিংয়ের মাধ্যমে যখন এদের বয়স বের করা হয়, তখন জানা যায় এগুলো 66 মিলিয়ন বছরের পুরনো ছিল। এবং সবথেকে স্ট্রেঞ্জ ব্যাপার তো এটা, এই পাথরগুলোতে প্রচুর পরিমাণে ইরিডিয়াম পাওয়া গিয়েছে। ইরিডিয়াম একটি হাইলি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, যা প্রাইমারিলি এই রিজনে পাওয়ার কথা না। এটা যেহেতু সেম টাইমে সেম রিজনে ছিল, তাই বিজ্ঞানীদের এটা বুঝতে কষ্ট হচ্ছে না যে এই ইরিডিয়ামগুলো সেই অ্যাস্টেরয়েডের মধ্যে থেকেই এসেছে। যদি কেউ এই রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয়তা এক্সপোজড থাকে, তাহলে তার অনেক স্কিন প্রবলেমস হতে পারে। শুধুমাত্র ইরিডিয়ামই না, এর সাথে আরও একটা সাইলেন্ট কিলার ছিল, সালফার। আর যেমনটা আমরা জানি, সালফারই অ্যাসিড রেইনের জন্য রেসপন্সিবল। এই অ্যাস্টেরয়েড পৃথিবীর সাথে কোলাইড করার পর পৃথিবীর মাটিতে থাকা সালফার অ্যাটমসফিয়ারে মিশে যায়, অ্যান্ড ইউ মে গেস, এরপরেই অ্যাসিড রেইন শুরু হয়ে যায়। কয়েকদিনের মধ্যে পৃথিবীর প্রায় সব পানি অ্যাসিডিক হয়ে যায়, যার ফলে অ্যাকুয়াটিক লাইফ প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল। আর এর মধ্যেই পৃথিবীর প্রায় সব গাছই মরে যাওয়ায় নিরামিষাশী ডাইনোসরেরাও বিলুপ্ত হতে শুরু করে। এখানে মাংসাশী জীবেরা আরও কিছুদিন বেশি সার্ভাইভ করে, কারণ তারা এই হার্বিভোরাস জীবেদের খেয়েই বেঁচে ছিল, জীবিত হোক বা মৃত। কিন্তু এটাও বেশি দিন চলেনি, এক সময় না এক সময় তো এটা শেষ হতেই হতো। কয়েক বছরের মধ্যেই পৃথিবীতে থাকা সব ভেজিটেশন এবং হার্বিভোরাস জীব শেষ হয়ে যায়, যার কারণে এই কার্নিভোরাস জীবেদেরও খাবারের অভাব দেখা দেয়। নিরামিষাশী ডাইনোসরদের শেষ হওয়ার প্রায় 1-2 বছরের মধ্যেই মাংসাশী ডাইনোসরেরাও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইম যখন পৃথিবীতে একটি ডাইনোসরও বেঁচে থাকে না। কিন্তু এই অ্যাস্টেরয়েডটা যদি মাটিতে না পড়ে পানিতে পড়তো, তাহলে কেমন হতো? অ্যাস্টেরয়েডটি পানিতে পড়ার কারণে প্রচুর পরিমাণ পানি বাষ্প অর্থাৎ ওয়াটার ভ্যাপার হয়ে যায়, অ্যান্ড ওয়াটার ভ্যাপার প্রডিউসেস কুলিং ইফেক্ট। সেই সময় এত বেশি ওয়াটার ভ্যাপার হয়ে গিয়েছিল যে পুরো পৃথিবী বরফের চাদরে ঢেকে যায় এবং টেম্পারেচার অনেক বেশি নেমে যায়, এবং বাকি থাকা পানিগুলো সুনামি তৈরি করে, এবং সুনামি কমন ইন বোথ দ্য কেসেস। আগে যে ডাইনোসরেরা গরমের কারণে মারা যাচ্ছিল, তারা এখন ঠান্ডায় মরতে শুরু করে, এবং এই ঠান্ডায় বেশিরভাগ গাছও সার্ভাইভ করতে পারেনি। ডাস্ট পার্টিকেল অর্থাৎ ধূলিকণা এক্ষেত্রেও পৃথিবীকে ঘিরে ফেলে এবং সানলাইট পৃথিবীতে ব্লক হয়ে যায়। কন্ডিশনস আবারও সেখানেই চলে আসে। এক্সট্রিম কোল্ডের কারণে অ্যাকুয়াটিক লাইফও ফ্রিজিং স্টেটের দিকে চলে যায়। প্রথমে ডিস্ট্র্যাকশন, তারপরে ফুড শর্টেজ, এরপর হার্বিভোর ডিমাইস, তারপরে কার্নিভোর ডিমাইস, এবং ডাইনোসরের পুরো প্রজাতি এক্সটিংক্ট হয়ে যায়। এই দুটি হলো মোস্ট প্রমিসিং পসিবিলিটিজ, যার কারণে ডাইনোসর এক্সটিংকশন হয়ে থাকবে। এর অ্যাপ্রক্সিমেটলি 2 দশক পরে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে এবং পৃথিবীর ক্লাইমেট আবারও নর্মাল হয়ে যায়। এরপরে পৃথিবীতে কি হলো? পৃথিবীতে জীবনের পুনর্জন্ম কিভাবে হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি মানুষের জন্ম কিভাবে হয়?